নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কামরস। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, বৈশাখীর গল্পকথায় চলে এসেছে ভিন্ন স্বাদের বেশ কয়েকটি গল্পের সমাহার। আপনারা শুনবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আর যারা জয়েন করবেন তাদের জন্য থাকবে সপ্তাহে একটি করে অতিরিক্ত ভিন্ন স্বাদের গল্প। আজ আপনাদের বলবো গল্প কামরস। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। গল্প পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। ওহ, প্লিজ প্লিজ আর মুখ দিও না, আর পাচ্ছি না। আর একটু এটা না খেলে যে আমার অঙ্গই দাঁড়াবে না। মানে তোমার শরীরে ঘর্ষণ করতে করতে আমার অঙ্গ ক্ষয় হয়ে যাচ্ছে। কি বাজে কথা বলছো? হ্যাঁ, তোমার অঙ্গ ক্ষয় হবে কেন? ঠিকই বলছি নীলা, তোমার ভেতরে প্রবেশ না করা পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু যতবার প্রবেশ করি ততবারই আমার অঙ্গটা একটু একটু করে হারিয়ে যায় আমার ভেতর থেকে। তারপরে তোমার ভেতরে তৈরি হওয়া এই রক্তবীক্ষের ধারা আমাকে আবার ফিরিয়ে দেয় আমার পুরুষাঙ্গটা। হ্যাঁ, ঠিকই শুনছেন সবাই। ঘটনার সূত্রপাত হয়েছিল দাদার বিয়ের দিনের থেকে। যেই দিন প্রথম বৌদিরূপী কাম পিশাচিনীকে চোখের সামনে প্রথম দেখি। রসের নাগরী, রসের ডাগরে পূর্ণ ধারা, সমগ্র শরীরে একটা অদ্ভুত বিচ্ছুরণ আমাকে এমন মায়ায় বশ করে যার খেসারত আমাকে আজও দিতে হচ্ছে। বৌদিকে দেখেই আমার জল চলে আসে। বৌদি তো নয়, যেন একটা ডানা কাটা পড়ি। তখন তাকে ভেবে ভেবেই আমার হাত চালু হয়ে যায় তার কাজে। হেব্বি খ্যাপা, পুরো 5 ফুট 4.5। হাইটের সঙ্গে মিল রেখে তার অন্য সব সাইজের মতোই ঠিক। বৌদির ঠোঁট তো নয় যেন দীর্ঘ এক নদী, এমনভাবে তাকায় যেন আস্ত গিলে খাবে। মনে মনে ভাবছি, দাদা সামলাতে পারবে তো? সবাই মহা খুশি। সারাদিন শুধু বৌদির কথা ভাবি আর আমার দুষ্টু হাত দুষ্টু কাজে লেগে যায়। বৌদিকে দেখে আমার বেশ লোভ হচ্ছে। চোখ ফেরাতে পারছি না। চোখ ফেরালে মন কিছুতেই ফেরানো যাচ্ছে না। শুধু আমি নয়, আমার বন্ধুরাও বলছে যে তোর দাদা এমন একটা মাল জোগাড় করেছে। সঙ্গে সঙ্গে মুখে আমি তাদেরকে ধমক দিই, এই কি বলছিস তোরা? যতই হোক আমার বৌদি। কিন্তু মনে মনে ভাবি, দেখা যাক না আমার কপালেও কি নাচছে। আমি আশায় আশায় রইলাম। যদি ভাগ্য দেবী আমার হাতে এসে ধরা দেয় তবে নিশ্চয়ই সুবর্ণ সুযোগ হাত ছাড়া কখনোই হবে না। কিন্তু দাদা দেশে থাকাকালীন এই কাজ সম্ভব হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক নিয়তি কোথা থেকে কোথায় নিয়ে যায়। তবে যত কথা বলি না কেন, বৌদির পাতলা ব্লাউজের ভেতর দিয়ে যে লাল ব্রা দেখতে পাচ্ছিলাম তা যেন আমার মাথা হতে সরতেই চাইছিল না। কি উঁচু পাহাড় রে বাবা! একবার চুষতে পারলে হয়তো আমার জনমটাই সার্থক হবে। বৌদির ছোট বোন নীলা, সেও দেখতে পুরো বৌদির মতো। তাকে দেখার পর থেকেই ভাবি, ইস, যদি বয়সে দাদার সমান সমান হতাম তাহলে নীলাকে কোনোভাবেই হাত ছাড়া করতাম না। এইভাবেই আমি আমার বৌদিকে সবার সামনে তুলে ধরেছি। হ্যাঁ, তখন আমি ক্লাস 10-এর ছাত্র। জুন মাসের 21 তারিখ, গরমের মাঝামাঝি। আমার দাদার বিয়ে। তবে বিয়ে হওয়ার পরে বৌদির মায়া ছেড়ে দাদা চলে গেল ইউরোপে। দাদা যেন কিছুতেই বৌদিকে ছাড়তে চাইছিল না।
বৌদির মায়া নাকি বৌদির ওইটার মায়া বলা মুশকিল। আমিও খুব আপসেট হয়ে গিয়েছি। কদিন গিয়ে বাবার বাড়ি বেরিয়ে আসলেন বৌদি। তখন আগস্ট মাস। বৌদি এখন আমাদের বাসাতেই, তার শ্বশুর বাড়িতে। এতদিন আমার দাদার সঙ্গে শুয়ে শুয়ে যেই ক্যালারি হারিয়েছে, এই কদিনে পুরোটা রিকভার হয়ে গেছে। বৌদিকে আমি নতুন রূপে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। বৌদি যখন তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, তখন বৌদির রুমে গিয়ে বৌদির ব্রাঁ শুকে শুকে আমি নিজেকে শান্ত করতাম, আর অবর্তমানে দুধের স্বাদ ঘুলে মিটত। বৌদির রুমে অনেক পর্ন সাইটের ভিডিও পেয়েছি। বুঝলাম দাদা বৌদি দুইজনে এই ভিডিও সিডি দেখে একেবারে ইষ্ট চিত্তে বিভিন্ন স্টাইলে। যাই হোক, ইদানিং বৌদি একটু কম কথা বলে, একা থাকে। ভাই ফোন করলে কান্নায় চোখ মোছে। বুঝতে পারি মনটা খুব খারাপ। এদিকে আমার প্রি টেস্ট পরীক্ষা শুরু, তাই একটু পড়ায় মন দেওয়ার চেষ্টা করছি। রাত্রি 2টো থেকে 3টে পর্যন্ত পড়ি। মাঝে মাঝে বৌদির রুমের দিকে উঁকি দিই, দেখি রুমে লাইট জ্বলে। কী করে বুঝতে পারি না। রাত 1টা, ডাইনিং রুমে জল খেতে গিয়ে দেখি বৌদির ঘরে লাইট জ্বলছে। পড়ায় মন বসে না। রীতিমতো আমি মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা করি। একদিন সাহসে ভর দিয়ে বৌদির রুমের দরজা নক করলাম। খুলতে মিনিট 10 দেরি করলেন। আমাকে দেখে বেশ অপ্রস্তুত। ওড়না নেই, ম্যাক্সি পরা, পাতলা ম্যাক্সি। গরমের দিন, বোধহয় দরজা খোলার একটু আগেই সেটা পড়েছে। শর্ট হাতা, অনেক ঢিলে। হাত তুললে হাতের ফাঁক দিয়ে অন্তর্বাসটা ভালোভাবেই বোঝা যায়। কি মনে করে? না, পড়তে ভাল লাগছে না, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। খুব ভালো, আমিও তো একা। বস, গল্প করি, আয়। আচ্ছা বলতো, তোর প্রেমিকা আছে? না, মিথ্যে বলবি না কিন্তু একদম। আরে সত্যি না বৌদি, আমার প্রেমিকা নেই। তুমি একা একা কী করছিলে? এই যে, আমি আর কি করব, বসে বসে টিভি দেখছিলাম। সিনেমা দেখছিলে? হ্যাঁ, সিনেমা দেখছিলাম। কেন, তুই দেখবি? কিছু বলবি তুই আমাকে? পরে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আয় এখন। সেই দিনের মতো মনকে শান্ত করে চলে এলাম ঠিকই। দ্বিতীয় দিন আমি টিভির ঘরে বসে টিভি দেখছি। রাত তখন প্রায় 2-2:30। হঠাৎ করে বৌদি আমার পাশে সোফায় এসে হাজির। কি দেখছিস? কি মুভি? পরে বলবো। দেখি, এই বলে রিমোট দিয়ে টিভিটা ছাড়তেই, হে কি, হে তো পর্ন! তুই পর্ন দেখছিস? বৌদির কাছে ধরা পড়ে গেলাম। বললাম, সেই দিন তুমিও তো দেখছিলে। বৌদি আমার কাছ থেকে রিমোটটা কেড়ে নেয়। এই শোন, এসব কথা কাউকে কিন্তু বলবি না। রিমোট আমি তোকে দেব না। রিমোট নিয়ে রীতিমতো আমাদের মধ্যে শুরু হয় কাড়াকাড়ির যুদ্ধ। এই যুদ্ধে আমার বেশি লাভ হয়। বৌদির নিষিদ্ধ জায়গাগুলোতে আমার হাতের ছোঁয়া লাগে, ইচ্ছে করে একটু বেশি। কিন্তু একই, আমি পরিস্থিতি বুঝে ওঠার আগেই বৌদি সরাসরি আমার ঠোঁটে একটা চুম্বন করে বসে। আমার ঠোঁট সে পাগলের মতো চুষতে শুরু করে। কিসের কারণে আমার শরীরের উষ্ণতা অনুভব করছি বুঝতে পারছি না। বোঝার ভাব করে বিছানায় শুয়ে পড়ি। আমি এক পর্যায়ে ওর হাত চেপে ধরি, সেও উঠে পড়ে আমার বুকের ওপর। লজ্জার কারণে বৌদির মুখটা লাল হয়ে গেছে। আমি জড়িয়ে ধরে বললাম, হায় সেক্সি, কিছু খাওয়াবে? এসো, তোমাকে অনেক খাবার দিচ্ছি, সঙ্গে সঙ্গে তোমার লজ্জাটাও ভেঙে দিই। এবার আমি বৌদির বুকের ওপরে উঠে বললাম, তুমি খুব সুন্দরী গো, আর ভীষণ সেক্সি। তোমার মতো চিজ আমি আজ পর্যন্ত দেখিনি। মনে মনে খুব খুশি হলাম। বৌদি বলল, ছি, তুমি আমাকে চিজ বলছো? চিজ না মাল। আবার বৌদি বলল, মিথ্যে কথা বলছো। সত্যি,
তোমার কাছে আমি কি চাই তুমি এখনো বুঝতে পারো না? ফাঁকা ছেলে, পদ দিয়ে ফুল না ঝরতেই মুখে এত কথা। আমি জানি তুমি কি চাও। তুমি রাজি তো? তুমি বুঝো না আমি রাজি কিনা? বৌদির শরীরের মিষ্টি গন্ধ আমার মন ভরিয়ে দিল। আমি বুঝেছি। এই কথা বলেই আমি বৌদিকে জড়িয়ে ধরি, আর এক হাত বৌদির ম্যাক্সের ওপরে দিয়ে জোরে জোরে তার বুকটা পেষণ করতে শুরু করি। আহ, বুক তো নয়, যেন ময়দার বস্তা। দুষ্টু, আস্তে লাগছে তো, এত জোর দিচ্ছ কেন? আসলে মাস দুয়েকও তো হয়নি, একটু ব্যথা লাগছে। আজ প্রথম তোমার দাদা ছাড়া কেউ আমার বুকে হাত দিল। বোঝো না ব্যথা পাচ্ছি? পাগলের মতো খাই খাই না করে আস্তে আস্তে খাও শোনা। কথাটা বলার মধ্যেই একটা এমন মাদকতা ছিল যে, দাঁড়াও আমি তোমায় খাইয়ে দিচ্ছি, আরাম করে করো, যা করতে চাও। এখন এই রাত্রিবেলা আমার ঘরে আর কেউ আসবে না। আমার মনটা আনন্দে নেচে উঠল। আমি বৌদিকে ম্যানেজ করতে পেরেছি। তারপর ধীরে ধীরে ম্যাক্সের হুক খুলে পুরো ম্যাক্সেটাই খুলে ফেললাম। আজকে বৌদি এতটুকু বাধা দিল না, ব্রা নেই, সরাসরি অ্যাকশন। শরীরের ওপরে অংশে একবারে নগ্ন, বুক দুটো একেবারে নিটোল, শুয়ে থাকার পরও বেশ উঁচু, আমার আগের কল্পনার থেকে আরও বেশি সুন্দর। পুরোটাই মুখে নিয়ে চোষণ করা যায়। উত্তেজনায় শরীরটা বারবার বাঁকিয়ে ফেলে বৌদি। আমি বুঝলাম সে পুরোপুরি জেগে উঠেছে, মিলনের জন্য প্রস্তুত। অনেকক্ষণ ধরে পালাক্রমে তার নরম বুকের ওপরে কোমল জিভের স্পর্শ, ঠোঁটে আর জিভে, তারপর নাভির নিচে তলপেটে কমপক্ষে 1000 বার। পাগল করে তুললাম আমি তাকে। আমাকে জড়িয়ে ধরে সে বলল, তুমি কেন এরকম পাগলামো করছো? আমি যা সইতে পারছি না। এবার যা করার করো প্লিজ। আমিও আর থাকতে পারছিলাম না। বৌদি বলল, সত্যি করে বলো তো, তোমার বয়সটা কত? একটা 16-17 বছরের বাচ্চা ছেলের তো এইরকম কখনো হয় না। আমি হেসে বললাম, আমার দাদা সৎ তো, তুমি আমার সৎ বৌদি। আমার মাকে তো বিয়ে করেছে। মানে বুঝতে পারলাম না, কি বলছো? এই অবস্থায় তোমাকে আমি কি করে সবটা খুলে বলি বলো তো? আমি তো তোমাকে এখন সুখের সাগরে ভাসিয়ে দেওয়ার জন্যে আমি প্রস্তুত হয়ে গিয়েছি। এসো, সুখের সাগরে দুইজনে বেড়াতে চাই। বৌদি অস্ফুটে হাসল, এবং হাসির সঙ্গে সঙ্গে বৌদির ঠিক যে অবস্থা আমি করেছি, বৌদিও ঠিক সেই অবস্থায় আমার করল। ঘর্ম মিশ্রিত দুটো শরীরে আমি বললাম, তোমাকে বলেই দিই, না হলে ঠিক মজা আসবে না। আসলে দাদা, মানে আমাদের বাবা কেউই কারো এক নয়। মানে? মানেটা একেবারে সহজ। মানে সৎ মা, তোমার শাশুড়ি মা যিনি ছিলেন আগে, তার গর্ভে যে পুত্র হয়েছে, আর আমি সম্পূর্ণ আউটসাইডার। মানে বাবার স্ত্রী মারা যাওয়ার পরে দাদাকে নিয়ে বাবা আর একটা বিয়ে করেন। যাকে বিয়ে করেন, মানে তোমার বর্তমান শাশুড়ি মা, তিনি আমার মা। তার গর্ভে অটোমেটিক আমি তখন জন্ম নিয়েছি। মানে তিনি ছিলেন বিধবা। বলতে গেলে একটা বিধবা পুরুষ একটা বিধবা মহিলাকে সন্তান সহ বিবাহ করেছে। ও তার মানে রক্তের দিক থেকে তোমরা দুই ভাই এক নও? না, আমরা দুইজনই আলাদা। এইখানে চলে এসেছিলাম ওই দেশ থেকে, তাই আমার পড়াশোনার গ্যাপিং 3 বছর এদিক ওদিক হয়ে গিয়েছিল। বর্তমানে বলতে গেলে আমার বয়স এখন প্রায় 20 বছর। তাই বলি, দুষ্টু ছেলে। সেই জন্যই তোমার দাদা জানে, সবাই জানে, তবে বাইরের কাউকে আমরা ঠিক বলতে পছন্দ করি না। আসলে বাবা আর মা আমাকে যথেষ্ট ভালোবাসে, দাদাকেও দেখতেই তো পাও। আমাদের মধ্যে সেই সৎ ভাবটা নেই, তাই। বৌদি আমাকে জড়িয়ে ধরলেন। ওনার ঠোঁট দুটো আপেলের মতো গোলাপি আভায় ফুটে উঠেছে। সেক্সি ঘাম মিশ্রিত একটা মিষ্টি গন্ধ, মন ভরে নিলাম।
আমি সেই মিষ্টি গন্ধে পাগল হয়ে উঠলাম। হেলো পাথারি জিহ্বা প্রবেশ করালাম সেই অজানা গোপন গহ্বরে। এতদিন ধরে ভিডিও দেখে দেখে যেখানে শরীরের সুখ মিটিয়েছি, মিষ্টি গন্ধযুক্ত সেটা। বৌদি উঠে বসার চেষ্টা করে, কিন্তু আমি উঠতে দিই না। তাকে শুইয়ে তার 2 উড়ুর ফাঁকে আমার ঠোঁটটা বারবার এমনভাবেই চেপে ধরি যে বৌদি পাগলের মতো গোঙাতে শুরু করে। এরপরে তার উড়ুতে জোরে একটা কামড় বসাই। 2 হাত, একটা হাত ডান স্তনে আর একটা হাত তলপেটের কাছে আস্তে আস্তে করে সুরসুরে দিতে থাকি। এইটা শরীরে একটা অন্য রকমের রসের ধারা সৃষ্টি করে। এরপরে আমার পুরুষাঙ্গ যখন আমাকে জানান দেয় এইবার সময় হয়েছে, রীতিমতো আমি বৌদিকে শান্ত করার জন্যে তার শরীরের গরম গহ্বরে প্রবেশ করি। প্রথমে আস্তে আস্তে, তারপর ধীরে ধীরে। এবার বৌদি চিত হয়ে শুয়ে আছে। প্রায় 10 মিনিট পর্যন্ত শরীরটাকে ইচ্ছামতো ওঠবস করিয়ে আমি ছেড়ে দিই আমার শরীরটা তার শরীরের মধ্যে। বৌদির সঙ্গে আমার চুক্তি হয়, প্রত্যেক রাত্রেবেলা ওই 1টা-1.5টা নাগাদ পড়াশোনা করে শরীরের ক্লান্তি দূর করবার জন্যে আমি বৌদির ঘরে যাব। ঘন্টা 2-3 বৌদির সঙ্গে থেকে ভোরের দিকে আমার ঘরে এসে শুয়ে পড়ব। ব্যাস, আমার আর কি চাই। পরীক্ষা দেওয়ার জন্যে আমি শহর থেকে গ্রামে এসেছি। পরীক্ষা যখন শুরু হয়ে যাবে, গ্রামে দাদার বিয়ে হয়ে গেলে কেটে উঠব। কদিন আগে একটা টেস্ট দিয়ে দাদার বিয়ে উপলক্ষেই তো আসা। আমার কাছে সময় আছে আর মাত্র 4 দিন। এই 4 দিন পরে চলে আসবে আমাকে নিতে আমার হোস্টেল থেকে আমার বাস। তারপরে কেটে উঠব। দিন 4 এই আনন্দকর দিনটা আর এই মাগিকে এইভাবে শরীরের ঝাল মেটানোটা সারা জীবন আমার মনে থাকবে। 4র্থ দিনের দিন যখন আমি চলে আসব, জানতে পারল বৌদি যেন আকাশ থেকে পড়ল। তুমি আমাকে আগে কেন বলনি তুমি চলে যাবে? মাত্র 4 দিনের সুখ দিয়ে। এই যে বলো, আমার পড়াশোনা আছে না, পরীক্ষা। রাখো তো তোমার পরীক্ষা। এইরকমভাবে আগুন জ্বালিয়ে ভস্যে ঘি ঢেলে কেউ যেতে পারে ঠাকুরপো? এই তো তুমি তো বললে ঠাকুরপো। ঠাকুরপোর সম্পর্ক তো বৌদির সাথে খুব ভালো হয়। তুমি এমনটা আমার কাছে আশা কেন করছো? ওহো, এখন আমাকে এইরকম করে অপমান করা? ঠিক আছে, আমিও এর শোধ তুলব। কী করে তুলবে দেখবে, কি করে আমি এর শোধ তুলি। তখন বুঝতে পারিনি, এখন ভাবছি সত্যিই বৌদি শোধ তুলছে। হ্যাঁ, প্রতি রাত্রে আমার যে কী হয় আমি জানি না। শরীরের ভেতরে একটা অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হয়। কেউ যেন আমাকে ইচ্ছা করে কুড়ে কুড়ে খাচ্ছে। ঘুমানোর পর অটোমেটিক আমার পুরুষাঙ্গ জানান দেয় সে প্রস্তুত একটা নারী শরীরে প্রবেশ করার জন্য। কিন্তু কোনো নারী শরীরকে খুঁজে না পেয়ে সে অতিরিক্ত মনোবাসনা নিয়ে একা একাই শরীরের সমস্ত রস নিঃসারণ করে নেতিয়ে পড়ে। কিন্তু দিনকে দিন এইভাবে হস্তমৈথুন করতে করতে আমি নিজে শারীরিক দিক থেকে দুর্বল আর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। ডাক্তারের সাথে কনসার্ন করেছি। তিনি বলেছেন অতিরিক্ত পরিমাণে পর্ন ভিডিও দেখার ফল। কিন্তু আমি জানি এটা কোনো পর্ন ভিডিও সাইটের এফেক্ট হচ্ছে না। এটা এমন কিছু একটা হচ্ছে যেটা আমার হাতের নাগালের সম্পূর্ণ বাইরে। আমি জাস্ট কল্পনাও করতে পারছি না। অসুস্থ হওয়ার কারণে বাবা মা ছুটি করে নিয়ে এলেন আমাকে বাড়িতে। গ্রামের বাড়িতে আসার পরে বৌদির সঙ্গে দেখা হলো না। ভাবলাম যাক, ডাইনিটা যখন বাড়িতে নেই তখন শান্তিতে কটা দিন রেস্ট নিতে পারবো। এরপরে আবার পরীক্ষা আছে। বাবা চান আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, মাও তাই চান, বড়দাও ইঞ্জিনিয়ার। রাত্রেবেলা একদিন ঘুমোচ্ছি, সেই দিন বেশ জম্পেশ খাওয়া দাওয়া হয়েছিল। বর্ষা, তার মধ্যে খিচুড়ি, গরম গরম বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর টমেটোর চাটনি। খিচুড়ি বরাবরই আমার প্রিয় আহার।
খাবারের পরে একটা জম্পেশ ঘুম এসেছিল চোখে। ঘুমোতে যাব অমনি আবার আমার পুরুষাঙ্গ আবার আমাকে জানান দিল সে প্রস্তুত কোনো গভীর গহ্বর গর্তে প্রবেশ করার জন্য। আমি উঠে বসলাম। কিছুতেই শরীরটাকে ঠান্ডা করতে পারছি না। কাছে কোল বালিশ রয়েছে, কিন্তু নারী শরীর যে একটা কাম্য। হঠাৎ দরজায় টোকা। কে? প্রচণ্ড বর্ষায় হয়তো দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির আমি সাড়া শুনতে পাইনি। দরজা খুলতেও ভয় লাগছে, কিন্তু অনবরত দরজায় টোকার ফলে একসময় উঠে আমাকে খুলতেই হলো। খোলার সঙ্গে সঙ্গেই আমি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে বৌদির বোন নীলা। চোখ দুটো যেন নীলকান্তমণি। সারা শরীরে ভেজা একটা সালোয়ার কামিজ। শরীরের প্রত্যেকটা ভাঁজ কানায় কানায় স্পষ্ট হয়ে উঠেছে। উজ্জ্বল সুঢৌল বুকের খয়েরি রঙের স্তনবৃন্ত দুটো এমনভাবে ঠিকরে বেরিয়ে যাচ্ছে যেন জামাটা ছিঁড়েই বাইরে চলে আসবে। নাভিতে যে এক বিন্দু জল রয়েছে সেটাও স্পষ্ট দেখা যাচ্ছে। সাদা রঙের ফিনফিনে এই সালোয়ার কামিজের ভেতরে মেয়েটা কি ব্রা পরেনি? সব ভাবার মতো সময় আমার কাছে ছিল না। আগেই আমার পুরুষাঙ্গ জানান দিচ্ছে নারী সঙ্গ লাভের জন্যে সে ব্যাকুল হয়ে উঠেছে। এখন চোখের সামনে এত সুন্দর একটি রমণীকে দেখে যদি আমার বিছানাটা ফাঁকা যায় তাহলে সেটা কেমন লাগে? আপনি? বলছি, একটা ভালো জামা কাপড় দেবেন, ভিজে গেছে। এইখানে আসতে গিয়েই আমার মাথায় ছিল না ঘড়িতে তখন রাত ঠিক 1টা বাজে। হ্যাঁ, দাঁড়ান। আমি ত্রস্ত পায়ে আলমারি খুলে আমার একটা শুকনো পাজামা আর পাঞ্জাবি বের করে ওর হাতে দিয়ে বললাম, ঘরের ভেতরে আসুন, ভেতরে বাথরুম আছে, আপনি চেঞ্জ করতে পারেন। থ্যাংক ইউ। মেয়েটা ঘরে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে ভিজা মাটির সোঁদা গন্ধ সারা ঘর চেয়ে গেল। মিনিট কয়েক পরে মেয়েটা যখন বাথরুম থেকে বেরোলো তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। চোখের সামনে এত সুন্দর একটা তরতাজা যুবতী মেয়ে থাকতে তার শরীরটাকে যদি নাই খেলাম তাহলে আমি কেমন পুরুষ মানুষ? ছুটে গেলাম তার কাছে। আসলে সে তার ঠোঁটে চুম্বন করার সঙ্গে সঙ্গে দেখলাম সে আমায় কিছু বলল না, বরং তার চোখের ভাষা যেন এই, সে বলছে, আমাকে নাও, আদরে নাও, শরীরে নাও। তার সালোয়ার কামিজ যখন পরা শরীরটা চোখের সামনে পাজামা আর প্যান্টিতে পরিণত হলো তখন আমার শিহরণ 10 গুণ জেগে উঠল। এক হাত দিয়ে প্রায় ছিঁড়ে ফেলার মতোই তাকে উলঙ্গ করে বিছানায় শুইয়ে তার 2 উরুর ফাঁকে তার অতল গহ্বরে আমি প্রবেশ করালাম আমার পুরুষাঙ্গটা। আজ বহুদিন পর শরীরে খেলায় মেতে উঠে ঠান্ডা হলো আমার শরীর। কামরসে ভিজিয়ে দিলাম ওর জনি গহ্বর। বীজ জোয়ার কামে একাকার হয়ে গেল বিছানার চাদরটা। 8 ঘন্টার এই খেলায় আমরা ঘেমে নিয়ে স্নান করেছি। মেয়েটার বুক দুটো অসম্ভব সুন্দর, বৌদির থেকেও নরম, তুলতুলে এবং আকারে অনেকটা বড়। মেয়েটা মুখ থেকে কিছুই বলল না, শুধু তৃপ্তির পরম নিঃশ্বাস ছাড়া। পরের দিন সকালে ঘুম ভাঙতেই বিছানা ফাঁকা দেখতে পেলাম। উঠে হাত মুখ ধুয়ে বাড়ির বাইরে বেরিয়ে যখন রান্নাঘরের দিকে ঢুকছি তখন দেখি বৌদি এসেছে, সঙ্গে বৌদির বোন। বুঝতে পারলাম আমার স্বপ্নকাল স্বপ্ন ছিল না, বাস্তবই ছিল। তবে বৌদির বোনের চোখের দৃষ্টিটা অর্থাৎ মণিটা কিন্তু নীলবর্ণ নয়, আর 5টা সাধারণ মানুষের মতোই খয়েরি। গত রাতে যে আমার কাছে এসেছিল সে তো রীতিমতো বেশি ভাবতে ইচ্ছে করল না। অতিরিক্ত ভাবনা মস্তিষ্কের পক্ষে হানিকারক। চুপচাপ দুটো নাকে মুখে গুঁজে বন্ধুদের সাথে ঘুরতে যাব বলে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামে একটা ফাঁকা জঙ্গল পড়ে। জঙ্গলটা পেরিয়ে আমার গ্রামের সেই পুরনো বাস্টার্ড বন্ধুগুলোর সাথে আমি মেলামেশা করতে যাই। হ্যাঁ, ওরা তাই এমন একটা বিষয় নিয়ে কথাবার্তা বলে, ওদেরকে ভদ্র বলা যায় না। হঠাৎ করে কোথা থেকে যেন রাজ্যের মেঘ এসে জড়ো হলো। শুনছেন? পিছন থেকে মেয়েলি ডাক
আর তার সাথে উদম হাওয়া। কোথা থেকে যে অকালে কালবৈশাখী এসেছে। এ কি আপনি? পেছন ঘুরে তাকিয়ে দেখি নীলা ওই একই রকম বস্ত্রে সে দাঁড়িয়ে রয়েছে আমার কাছে। এখন সারা শরীরটা দেখে মনে হচ্ছে যেন তেল মেখে এসেছে। সেই সাদা রঙের সালোয়ার, আর ভেতর থেকে ফুটে উঠেছে সুঢৌল বুক দুটো, খয়েরি স্তনবৃন্ত। আজ প্যান্টের ফাঁক দিয়েও তার জনিকেশে ভর্তি সেই জনি গহ্বর প্রকাশ পাচ্ছে আমার চোখের সামনে। গত রাতে আশ্লেষে তার স্বাদ আমি গ্রহণ করেছি। সেই রমণীকে আবার চোখের সামনে এই ফাঁকা জঙ্গলের মধ্যে দেখতে পেয়ে আদিম রিপু আমার মাথায় আবার ভর করল। এখন কি করতে তুমি এখানে? আপনার পেছন পেছন চলে এলাম। কেন? আমি কি তোমায় আসতে বলেছি? আপনি যে বললেন, আপনি মনে মনে যে আমাকে কামনা করলেন। নে বাবা, আমি আবার ভাবতেই মনে পড়ল। তাই তো, খেয়ে দিয়ে বেরোনোর সময় তো গত রাতের চিন্তাটা মাথায় একটু নাড়া দিয়ে উঠেছিল। তাই বলে এই মেয়েকে তো আমি আসার জন্য নিমন্ত্রণ করিনি আমার কাছে। দুপা এগিয়ে যেতেই মেয়েটি আমার দিকেও আরও এগিয়ে এলো। আমি ওর ঠোঁটে ঠোঁট রেখে বললাম, গতকাল রাতের আমাকে স্বাদ দেওয়ার জন্যে সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। আমি বহুদিনের বুভুক্ষ ছিলাম, তাই আমিও এখনও তৃষ্ণার্ত, বুভুক্ষ। আমরা আবার কি মিলতে পারি না? সঙ্গে সঙ্গে মাথায় স্পর্ধার আগুন চেপে গেল। কোথায় জঙ্গল আর কোথায় ঘরের চার দেওয়ালের মধ্যে সবটা ভুলে গেলাম। জঙ্গলের মধ্যেই ওই ছায়াঘন পরিবেশে কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার মাঝেই দুটো নগ্ন শরীর আদিম রিপুয়ে মেতে উঠেছে। মেয়েটি এখন আমার বুকের ওপরে চেপে বসে ধীরে ধীরে সে খুঁজে নিয়েছে তার অনন্ত দাঁড়। রীতিমতো জোরে জোরে উঠবাস করছে মেয়েটা। আর আমার হাত দুটো একটা তার ডান স্তনে একটা বাম স্তনে ঠেকিয়ে বারবার জোরে জোরে পেষণ করতে বলছে। নিজের স্তনটি আমার ঠোঁটের কাছে আগিয়ে দিয়ে চুষতে বলছে আশ্লেষে। আমি যেন কামের দেবীর এক অনন্য রূপ দর্শন করছি। এর আগে বৌদির সঙ্গে যতবার শুয়েছি ততবারই বৌদি নিচে আর আমি ওপরে ছিলাম, কিন্তু এবার ঠিক উল্টো। আমি নিচে আর নীলা আমার বুকের ওপরে উঠে রীতিমতো দোল নাচ করছে, যেন দোদুল দুলছে দোলনায়। এমনভাবে সে বারবার উঠবস করছে। ঘেমে আমি স্নান করেছি, কিন্তু কিছুতেই এই মেয়ের রক্ত আমি ঠান্ডা করতে পারছি না। ওর আর্তনাদ যেন জঙ্গলের হাওয়ার সঙ্গে মিলে যাচ্ছে, জোরে, আরও জোরে। ওর শীতকার্দনী ভাসিয়ে দিচ্ছে সমগ্র আকাশ গগন সব কিছু পার করে, মাঠ প্রান্তর ভেদ করে কোথায় যেন গিয়ে ধাক্কা খাচ্ছে সেই উত্তেজিত ধ্বনি। জঙ্গলের পাতাগুলো নড়ে নড়ে বারবার জানান দিচ্ছে কামের এই আদিম রিপুর কথা। শেষ পর্যন্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। মেয়েটা আমার বুকের ওপর থেকে উঠে পোশাকটা পরে আবার হাঁটতে শুরু করলো। আমার নিজেরই উঠে বসার মতো ক্ষমতা নেই, অথচ এই মেয়ে এতক্ষণ ধরে খেলোয়াড়ের মতো খেলা করে দিব্যি আমাকে নেতিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেদিন আর ইচ্ছা করল না বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা মারতে। সঙ্গম লীলার পরে আমার শরীরটাও যেন নিস্তেজ হয়ে পড়ল। বাড়ি চলে গেলাম। স্নান করে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটা লম্বা ঘুমের দরকার। ঘুমটা ভেঙেছে বোধহয় সন্ধ্যের পর। দরজায় টোকা পড়ার শব্দ আজ হয়নি। চোখটা খুলতেই দেখলাম নীলা আমার সামনে বসে, হাতে এক কাপ চা। ওর চোখের মনে দুটো কিন্তু নীল নয়, খয়েরি। আমি বললাম, কি ব্যাপার বলো তো? উত্তেজিত হয়ে কি তুমি নীল হয়ে যাও? আমার কথায় খানিকটা অবাক হয়ে গেল নীলা। মানে কি বলছেন উত্তেজিত? আমি বললাম, হেয়ালি করো না, আমরা দুবার দুজনের সঙ্গে ইন্টিমেট হয়েছি। নীলা আমার দিকে এমনভাবে তাকালো যেন জীবনে প্রথম এই কথা শুনছে। কি বলছেন? দিদি বলল চাটা দিয়ে আসতে আপনার ঘরে, তাই। আমি নীলার হাত দুটো খপ করে চেপে ধরে বললাম, আজ রাতেও এসো না, ঠিক 1টার সময়। নীলা পালিয়ে গেল, বুঝতে পারলাম না কেন। চাটা খেয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসেছি। এসে ভাবলাম একটু বইটা নিয়ে বসি। বেশ কদিন গ্রামে থেকে ক্লান্তি অনেকটা দূর হয়েছে। হয়তো নীলার সঙ্গে সঙ্গ দেওয়ার পর আমার শরীরটা এখন ভালো লাগছে। সেই দিন সন্ধেবেলায়
দু একটা বন্ধু এসেছিল, এই রহিম আর রাতুল। অমিতাভর আসার কথা ছিল, তবে সে নাকি সাজিদের সাথে সিনেমা দেখতে গেছে। আমাকেও নিয়ে যাওয়ার কথা ছিল, কতবার ফোনও করেছে, আমি ফোনটা ধরিনি। যদিও ফোন নিয়ে দেখেছি, হ্যাঁ সত্যিই তাই। আসলে দুপুরবেলার এই কায়িক পরিশ্রমের পরে ঘুম এসে গিয়েছিল আমার, ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। একটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছি, জানি সে আসবে তাকে ভোগ করাতে, আমাকে দিয়ে। কারণ আমার কাছেই সেই ভোগ নিবৃত্তির যন্ত্র রয়েছে, পুরুষঙ্গটা, যেটার মাধ্যমে শরীরের তৃপ্তি মেটাবে সে। চোখ বুঝলাম ঠিকই, তবে ঘুম এলো না। রাত 1টার সময় দরজায় টোকা পড়তেই দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম হ্যাঁ, সে এসেছে আবার। ওই একই রঙের সালোয়ার কামিজটা পরে, সাদা, ভেতরে ব্রা বা প্যান্টে কিচ্ছু নেই। ঘরে একটা নীল রঙের বাল্ব জ্বলছিল আমার, সে আসার সঙ্গে সঙ্গেই দপ করে সেটা নিভে গেল। আমিও দরজা খোলা অবস্থাতেই তাকে কোলে তুলে নিয়ে পা দিয়ে দরজাটাকে ঠেলে তাকে বিছানায় শুইয়ে দরজা ছিটকানি আটকিয়ে নিজের শরীরের সব জামা কাপড় খুলে তার ওপরে ঝপ করে পড়লাম এবং পড়ে চুম্বনে চুম্বনে ভরে দিতে শুরু করলাম তার সমগ্র শরীরটা। তার যোনিগহ্বরে আমার জীব প্রবেশ করতেই একটা নোনতা স্বাদে কেমন যেন অবাক লাগলো আমার। তবে সেই নোনতা স্বাদ এই মুহূর্তে আমার কাছে আসলে সে মধু পান করার মতো। আমি যত খাচ্ছি তত যেন রস কিছুতেই ফুরোতেই চায় না। মেয়েটি আমার মাথা চেপে ধরেছে। আমার কাছে শরীরে চাহিদা মেটাবার জন্যে সে শহর থেকে গ্রামে এসেছে বৌদির সাথে। হাসার পর থেকে দেখছি বৌদি আমাকে সেভাবে পাত্তাই দিচ্ছে না। সে না দিক, বৌদির বোনের মাধ্যমে তো আমার শরীরের সমস্ত আঁশ মিটে যাচ্ছে। শুনেছি দাদা নাকি এসে বৌদিকে নিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, তাই দুধের স্বাদ গোলে মেটানোই ভালো। তাছাড়া বৌদি তো পুরনো মাল, আর এ তো একেবারে টাটকা নতুন আর আনকোড়া। এর সঙ্গেই সময় দেওয়াটা আমার বেশি মানায়। বিয়ে হবে কিনা সে পরের ব্যাপার, আগে ভোগ তো করি। আমার পুরুষতন্ত্রটা সজোরে প্রবেশ করালাম তার উন্মুক্ত জনিতাদের ভেতরে। একটা হালকা চিৎকারের সঙ্গে সঙ্গেই থেমে গেল সে। আমার গতি যত বাড়ছে তত যেন শীতল হচ্ছে মেয়েটা। কই, দুদিন আগে তো এরকম কখনো হয়নি। একটা সময় আমি শিথিল হয়ে পড়লাম, ছেড়ে উঠে পড়লাম ওকে। বাথরুম থেকে এসে দেখি আমার বিছানা ফাঁকা, কেউ নেই। তার মানে সে আমার সঙ্গে থেকে আবার চলে গেছে ঘরে। এইভাবে দীর্ঘ 7 দিন এক টানা, একবার জঙ্গলে, একবার ঘরে, দিনে প্রায় 3 থেকে 4 বার ফাঁকা সময় পেলেই আমরা ইন্টিমেট হয়ে পড়তাম, সবার দৃষ্টির অলক্ষ্যে। শহরে যখন ফিরে গেলাম তখন আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। পড়াশোনায় মন বসে না, মাথায় শুধু ওইসব চিন্তা। নীলা কবে আসবে, কবে নীলার সঙ্গে। আমি এইবার কিছুতেই শহরে আসতে চাইছিলাম না, কিন্তু সবাইকে যদি এখনই বুঝিয়ে দিই যে নীলার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, তাহলে হয়তো বাবা আমাকে জানে মেরেই ফেলবে, পড়াশোনা বন্ধ করিয়ে দেবে, হয়তো আরও দূরে পাঠিয়ে দেবে। আর না হলে এমন কেন শাস্তি দেবে যে ভাবতেও গাটা শিউরে উঠেছিল ভয়ে। তাই কাউকে বলতে পারিনি আমার গোপন প্রণয়ের কথা। তবে আমার অবস্থা দিন দিন আরও খারাপ হওয়ায় হোস্টেল থেকে খবর যায় বাবা মার কাছে। ডাক্তার বললেন, বহুদিন আগেই তো ওকে বলেছি ওর পর্ন দেখা বন্ধ করতে হবে। অতিরিক্ত পরিমাণে পর্ন আসক্তি ওর মস্তিষ্ককে খেয়ে নিয়েছে। ভালো কোনো জায়গায় নিয়ে যান বেড়াতে, তবে যদি আপনার ছেলে সুস্থ হয়। বাবা মা আমার উপরে রাগ করলেন, ঠিক করলেন আমাকে নিয়ে দার্জিলিং ঘুরতে যাবেন। সেই মাফিক টিকিট কাটা হলো প্লেনের। বাগডোগরা থেকে সোজা চলে গেলাম আমরা দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে এসেও আমার মন কিছুতেই পরিবর্তন হলো না। বাবা মা সঙ্গে আছে, দাদা বৌদিকে নিয়ে চলে গেছে, তাই নীলার আসার কোনো চান্সই নেই। একদিন টাইগার হিল দেখতে যাব বলে একাই রওনা দিয়েছি। অত ভোরে আর এই ঠান্ডায় বাবা মাকে নিয়ে বেরোবো না। রাত তখন প্রায় 2:30 বাজে। আগে আগে যেতে হবে, নাহলে প্রথম সূর্যোদয় দেখা সম্ভব নয়। ড্রাইভার আর আমি বসে রয়েছি গাড়িতে। একটা সময় ড্রাইভার বলল গাড়ির চাকা নাকি খারাপ হয়ে গেছে, পাশে একটা দোকান আছে, সেখানে যেতে হবে। তাই আমাকে গাড়িতে বসিয়ে রেখে সে চলে গেল। বাইরে প্রচণ্ড শীত, হনুমান টুপি মাথায় দিয়েও ঠান্ডা কিছুতেই আটকাচ্ছে না।
আচমকাই এক্সকিউজ মি তাকিয়ে দেখলাম অন্ধকারে ভূত দর্শনের মতো গাড়ির হেডলাইটে নীলার সেই চলচলে চোখ দুটো আমি দেখতে পেয়েছি। এ কি, তুমি এখানে? চলে এলাম, যেখানে তুমি সেখানেই আমি। আমার পুরুষাঙ্গ আবার জানান দিল, যৌনতা করার জন্য আমি রেডি। নীলাকে একটানে গাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে তার সমগ্র পোশাক খুলে, এখন আর শীত লাগছে না, এখন যেন গাড়ির ভেতরে গরম হিটার বসানো রয়েছে। গাড়িটা রীতিমতো কাঁপছে আমাদের দুইজনের যৌন উদ্যমের চোটে। অনেকক্ষণ ধরে নীলার শরীরটাকে নিয়ে নিষ্পেষণ, লিহন, চোষণ এবং দলনের পর ওর নরম জনি গহ্বরে যখন প্রবেশ করাতে যাব আমার পুরুষাঙ্গ, হঠাৎ অনুভব করলাম একটা অদ্ভুত জ্বালা হচ্ছে আমার অঙ্গে। বুঝতে পারলাম না কেন, তবে সেক্স যখন একবার উঠে গেছে তখন তো মেটাতেই হবে সেই জ্বালা। যৌন ক্ষুধা এর নাম। সমানে যত ওকে ঘর্ষণ করছি তত আমার শরীরের ক্ষয় যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে। ঘর্ষণ করতে করতে একটা সময় বুঝতে পারলাম আমার পুরুষাঙ্গ আকারে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। প্রত্যেকবার ঘর্ষণে যেন সেটা ক্ষয়ে যাচ্ছে কিছুটা, আর তার সঙ্গে সঙ্গে নীলার শরীরের একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে। তার সুঢৌলে বুক দুটো আরও বেশি বড় হচ্ছে, তার শরীরে জেল্লা ফুটে উঠছে 10 গুণ। গাড়ির কাচের সেই আলোতেই ওর ফর্সা দেহাগ্নি যেন গৌরবর্ণে পরিণত হচ্ছে। উজ্জ্বল নীল বর্ণ চোখ দুটো রক্তে রাঙা হয়ে উঠছে। দাঁতের হাসি যেন একটা কামিনী পিশাচিনী। আমি বুঝতে পারলাম না, ধাতু ক্ষয় হয় জানতাম, তাই বলে পুরুষাঙ্গ? শেষবার যখন প্রবেশ করালাম সজোরে, তখন সজোরে আঘাত দেওয়ার মতো এতটুকু অংশ আমার শরীরে বাকি নেই। একটা সময় বুঝতে পারলাম আমি পুরুষাঙ্গহীন একটা পুরুষ, যার দুটো থলে আছে কিন্তু পুরুষাঙ্গটা নেই। ভাবতে আমি ভয়ে হা চিৎকার করে উঠলাম। নীলা তখনও বসে রয়েছে, অস্ফুটে হাসছে। তার জনি গহ্বর থেকে নিঃসৃত হচ্ছে একটা লাল রঙের ধারা। আমাকে সে বলল, খাও, এটা খাও, তুমি তো এটা খেতে ভালোবাসো, না খেলে তোমার পুরুষাঙ্গ যে দাঁড়াবে না। মানে? মানে তুমি তো আমার রক্তের ধারায় বশ হয়ে আছো। তোমার বীর্য আমার রক্তে মিলে মিশে এক অনন্য শক্তি সৃষ্টি করেছে। আমার শরীরের সঙ্গে তোমার শরীর না মিললে তোমার পুরুষাঙ্গ যে কোনোদিন জানান দেবে না তোমাকে, তুমি যে পুরুষ মানুষ। আমি সম্মোহিত হয়ে পড়েছিলাম। কখন এসব হয় নাকি? আমি কিছুতেই নীলার কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমার শরীরে দুটো থলে থাকলেও পুরুষাঙ্গটা নেই। জাস্ট আমি ভাবতে পারছিলাম না, কিছুতেই ভাবতে পারছিলাম না। নীলা আমাকে বলল, মেয়েদের শরীরে যে ভগাঙ্কুর রয়েছে না, সেটাই পুরুষের পুরুষাঙ্গে পরিণত হয়। একটা নারী যখন হয় তখন এই তোমাদের যে থলে রয়েছে দুটো, মেয়েদের শরীরের ভেতরে গিয়ে সেটা দুটো গর্ভাশয়ে পরিণত হয়, আর ছেলেদের ক্ষেত্রে দুটো শুক্রাণুর থলে, আর পুরুষাঙ্গটা মেয়েদের ভগাঙ্কুর। নীলা এমন করে কথাগুলো বলছে যেন কোনো একটা রোবট ওকে দিয়ে কথা বলাচ্ছে, যান্ত্রিক কেউ ওকে বলাচ্ছে আর ও সেটা বলছে। আমি কিছু বুঝতে পারলাম না। নীলার কাছে এগিয়ে যেতেই জনি গহ্বরের মধ্যে আমাকে চেপে ধরে সেই রক্তধারা আস্তে সে আমাকে পান করালো। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। ঘুমটা ভাঙল ড্রাইভারের ডাকে, গাড়ি ঠিক হয়ে গেছে সাপ, চালিয়ে গেলাম ঠিকই, তবে প্রথম সূর্যোদয় আমার আর দেখা হলো না। তখন বেলা হয়ে গেছে। দার্জিলিং থেকে বাড়ি ফিরে জানতে পারলাম বৌদির বাচ্চা হবে। দাদা বেজায় খুশি। নীলা, তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে কি হচ্ছে? প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আজও নীলা আসে। আজও ওর সঙ্গে শরীরী ঘর্ষণে আমার পুরুষাঙ্গ হারিয়ে যায়, আর ওর রক্ত নদীর ধারায় চেটে গ্রহণ করে সেই নোনতা স্বাদ আমি আবার আমার পুরুষাঙ্গ ফিরে পাই। বৌদি আমাকে বলেছিল, বৌদিকে ত্যাগ করার শাস্তি আমি সারা জীবন পাব। তবে কি এমন কিছু বৌদি করেছে তার বোনকে দিয়ে যে আমি কখনো? চট করে মনে পড়ল, যেদিন চলে আসবো তার আগে, মানে বৌদির সঙ্গে ইন্টিমেট হওয়ার পর 3 দিনের দিন বৌদির পিরিয়ড হয়েছিল। আমি জোর করে আমার শরীরের অঙ্গটা
বৌদির মধ্যে প্রবেশ করাতেই বৌদি যন্ত্রণায় কাঁকিয়ে উঠেছিল, আমাকে থামতে বলেছিল। সেই দিন বৌদি আমার সঙ্গে মেলামেশা করতে রাজি হয়নি। পিরিয়ডের যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা হয়, কিন্তু আমার শরীর যে গরম আমি বুঝতে পারিনি। তাই কিন্তু সেই শাস্তি বৌদি আমাকে এইভাবে দেবে? বাবা মা আমার জন্য মেয়ে দেখছে, সম্বন্ধ ঠিক করেছে। ইতিমধ্যে দাদা বৌদিও একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। নীলার বিয়ে হয়ে গেছে, সেও এক পুত্র সন্তানের মা। মাঝখান থেকে আমারই বয়সটা গড়িয়ে গড়িয়ে বাড়ছে, অথচ এখনও বিয়ের ফুল ফুটল না। বাবা মা বিয়ে ঠিক করলেও আমি বিয়ে করতে রাজি নই, কারণ বিগত কতগুলো বছর ধরে প্রত্যেক দিন রাতেই আমি যৌনতার শিকার হয়েছি। হ্যাঁ, আমি সেক্স করি, আজও করি। আর সেক্স করতে করতে একসময় আমার পুরুষাঙ্গটা হারিয়ে যায়। তারপরে নীলার রক্তের ধারা গ্রহণ করার পর আমি আবার আমার পুরুষাঙ্গ আর বীর্য শক্তি ফিরে পাই। আমি জানি না এর আদৌ কোনো ব্যাখ্যা আছে কি না। এখন বিয়ে দিলে সেই মেয়েটাকে আমি কি বলবো? আমি বেঁচে থেকেও মরে থাকা একটা মানুষ, যে আজও বশীভূত হয়ে রয়েছি কোনো এক অমোঘ শক্তির টানে। বিজ্ঞানের যুগে এসব ভাওতা মারা কথা কেউ বিশ্বাস করবে না, আমার এই ফাঁদানো গল্পের কথা কেউ বিশ্বাস করবে? সবাই ভাবে পুরোটাই কল্পনা, কোনোটাই বাস্তব নয়। কিন্তু বিশ্বাস করুন, আমার সঙ্গে সত্যি এটা হয়। এখনও হচ্ছে। এই যে আমি কথাগুলো বলছি না, আমার পুরুষাঙ্গটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এখন আমি নীলাকে কোথায় খুঁজে পাই? নীলার শরীরকে সান্ত্বনা করতে পারলে, তার শরীর থেকে বেরোনো রক্তের ধারা পান না করলে আমি যে কিছুতেই আমার পুরুষাঙ্গ ফেরত পাবো না। আমি যে রক্ত খেয়েছি, তার রক্তবীর্য। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।